সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৬ সালের ১২ই জুন। কিন্তু এই নির্বাচনের পেছনের রাজনৈতিক পটভূমি বুঝতে হলে সময়কে ফিরিয়ে নিতে হয় আরও ২ বছর আগে, ১৯৯৪ সালের ২০ মার্চে। ওই দিন অনুষ্ঠিত মাগুরা ২ আসনের উপনির্বাচন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক মোড় ঘোরানো ঘটনা হয়ে ওঠে। ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, আর মাগুরা ২ ছিল আওয়ামী লীগের দখলে থাকা একটি আসন। আসনটির সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের মৃত্যুর কারণে সেখানে উপনির্বাচনের প্রয়োজন দেখা দেয়। কিন্তু একটি আসনের উপনির্বাচন যে গোটা রাষ্ট্র ব্যবস্থার কাঠামো পাল্টে দেওয়ার আন্দোলনের সূচনা করবে তা তখনও স্পষ্ট ছিল না। মাগুরা উপনির্বাচনের প্রচার ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী। প্রধানমন্ত্রী খালেদা জিয়া জনসভা করেন, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দলবল নিয়ে মাঠে নামেন। কেন্দ্রীয় পর্যায়ের এমন কোনো নেতা ছিলেন না যিনি মাগুরায় যাননি। এর পেছনে ছিল সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা। একই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে আওয়ামী লীগ জয়ী হলেও রাজশাহী ও খুলনায় বিএনপি জেতে। সংখ্যাগত বিচারে সমতা থাকলেও রাজনৈতিক গুরুত্বের দিক থেকে ঢাকা ও চট্টগ্রামের ফলাফল ক্ষমতাসীনদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। বিএনপির প্রয়োজন ছিল প্রমাণ করার যে তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েনি, আর আওয়ামী লীগ চাইছিল দেখাতে যে সরকার জনসমর্থন হারাচ্ছে। এই দ্বন্দ্বের কেন্দ্রে এসে পড়ে মাগুরা উপনির্বাচন। নির্বাচনের দিন সকালে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রৌফ মাগুরায় যান ভোট পর্যবেক্ষণের জন্য। কথা ছিল তিনি সেখানে থাকবেন, কিন্তু ভোটের আগের রাতেই তিনি আকস্মিকভাবে ঢাকায় ফিরে আসেন। এই অপ্রত্যাশিত প্রত্যাবর্তন নির্বাচন নিয়ে সন্দেহ ও জল্পনাকে আরও উস্কে দেয়। পরে তিনি বলেন সেখানে মন্ত্রী, বিরোধী দলের নেত্রী ও শতাধিক সংসদ সদস্য উপস্থিত থাকায় তার আর থাকার প্রয়োজন হয়নি। কিন্তু এই ব্যাখ্যা রাজনৈতিক বিতর্ক থামাতে পারেনি। শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হন বিএনপি প্রার্থী কাজী সলিমুল হক। আওয়ামী লীগ অভিযোগ ব্যাপক সন্ত্রাস, কেন্দ্র দখল ও কারচুপির। মাগুরার ঘটনায় বিরোধী দলগুলোর কাছে প্রমাণ হিসেবে ব্যবহৃত হতে থাকে যে ক্ষমতাসীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখান থেকেই শুরু হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ধারাবাহিক আন্দোলন। ১৯৯৪ সালের পর থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী একযোগে বিএনপি সরকারের অধীনে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়। হরতাল, অবরোধ, সংঘর্ষ ও রাজনৈতিক সহিংসতা হয়ে ওঠে নিত্যদিনের চিত্র। ওই বছরের ২৭শে জুন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের একটি প্রস্তাবিত কাঠামো প্রকাশ করে। আন্দোলন ক্রমে এমন পর্যায়ে পৌঁছে যে ১৯৯৪ সালের শেষ দিকে বিরোধী দলগুলো সংসদ থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দেয়। ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ও এনডিপির মোট ১৪৭ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। কিন্তু স্পিকার শেখ রাজ্জাক আলী তাৎক্ষণিকভাবে সেগুলো গ্রহণ না করে টানা ৯০ দিনের অনুপস্থিতির যুক্তিতে ১৯৯৫ সালের ৩১ জুলাই আসনগুলো শূন্য ঘোষণা করেন। এর মধ্য দিয়ে সংসদ কার্যত অকার্যকর হয়ে পড়ে। সংকট নিরসনে আন্তর্জাতিক মহলও সক্রিয় হয়। কমনওয়েলথ মহাসচিব ইমেকা এনিউকু বাংলাদেশে পাঠান তার বিশেষ দূত অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর স্যার নিনিয়ান মার্টিন স্টিফেনকে। তিনি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে একাধিক দফা সংলাপ চালান, কিন্তু পারস্পরিক অনাস্থা এতটাই গভীর ছিল যে কোনো কার্যকর সমঝোতা সম্ভব হয়নি। অবশেষে ১৯৯৫ সালের ২১ নভেম্বর তিনি ব্যর্থ হয়ে ঢাকা ত্যাগ করেন। আন্দোলন ও সহিংসতার চাপ বাড়তে থাকলে ১৯৯৫ সালের ২৪ নভেম্বর পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। নির্বাচন কমিশন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রধান বিরোধী দলগুলোর বয়কটে এই নির্বাচন একতরফা হয়ে পড়ে। ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম, সহিংসতা ছিল ব্যাপক। তবে এই সংসদের ঐতিহাসিক গুরুত্ব অন্য জায়গায়, কারণ এই সংসদেই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাশ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। ২৬শে মার্চ রাতভর অধিবেশন শেষে ভোরে ত্রয়োদশ সংশোধনী বিল পাশ হয়। এর কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগ করেন। সংসদ ভেঙে দিয়ে রাষ্ট্রপতি বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। একই সঙ্গে প্রত্যাহার করা হয় অসহযোগ আন্দোলন। তত্ত্বাবধায়ক সরকারের সময়কালও ছিল চরম নাটকীয়তায় ভরা। ১৯৯৬ সালের ২০ মে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিমকে বাধ্যতামূলক অবসরে পাঠালে দেশজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তখনও মুঠোফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। ঢাকা পরিণত হয় গুজবের শহরে। সেনানিবাস থেকে সেনা সদস্যদের বেরিয়ে আসা, ফেরি চলাচল বন্ধ, বঙ্গভবনের সামনে ট্যাঙ্ক মোতায়েন, সব মিলিয়ে পরিস্থিতি একসময় অজানা ভবিষ্যতের দিকে এগোচ্ছিল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পৃথক ভাষণের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়। 6 এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি AKM সাদেক পদত্যাগ করেন। তার স্থলে সিইসি হন সাবেক সচিব মোহাম্মদ আবু হেনা। 27 এপ্রিল ঘোষিত হয় নির্বাচনী তফসিল। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় 12 জুন। নির্বাচনী প্রচারের মূল ভরকেন্দ্র ছিলেন দুই প্রধান নেত্রী। তারা সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি বহর নিয়ে এক জেলা থেকে আরেক জেলায় ছুটে বেড়ান। সাংবাদিকদের কাজ ছিল তাদের পেছনে পেছনে ছোটা, হাতে লেখা রিপোর্ট ফ্যাক্স করে ঢাকায় পাঠানো। নির্বাচনের ঠিক আগের দিন রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে ভাষণ দেন শেখ হাসিনা ও খালেদা জিয়া। দুজনই এই নির্বাচনকে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন হিসেবে উপস্থাপন করেন। 12 জুন নির্বাচন হয় তুলনামূলকভাবে উৎসবমুখর পরিবেশে। কিছু সহিংসতা থাকলেও ভোট গ্রহণ মোটের ওপর গ্রহণযোগ্য ছিল। ফলাফলে দেখা যায় আওয়ামী লীগ 37.53% ভোট পেয়ে 146 আসন লাভ করে। বিএনপি পায় 33.40% ভোট ও 116 আসন। জাতীয় পার্টি পায় 32টি আসন এবং জামায়াতে ইসলামী পায় 3টি আসন। এর সাথে জাতীয় পার্টির সমর্থনে 23 জুন সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনা শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে। দায়িত্ব শেষে 22 জুন বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান যেন ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক সংকটের সমাধানে রাজপথ, সন্ত্রাস বা অসহিংসতার পথ বেছে নিতে না হয়। ইতিহাস বলছে সেই আহ্বান খুব একটা বাস্তবায়িত হয়নি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।